ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন আর ফ্রেশ এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমে চোখ রাখবো আজকের আপডেটসে। সম্প্রতি নন্দনে হয়ে গেল তথ্য সাংস্কৃতিক বিভাগ, প্রডিউসার ও টেকনিশিয়ানদের নিয়ে একটি মিটিং। সেখানেই উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী এবং অভিনেত্রী রূপা গাঙ্গুলি সহ আরও অনেকেই। উপস্থিত ছিলেন বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের প্রডিউসার এবং বিভিন্ন টেকনিশিয়ানরা। তবে মিটিং চলাকালীনই হঠাৎ করে সেখান থেকে উঠে বেরিয়ে যান পাপিয়া অধিকারী। এই নিয়েই মুখ খুললেন রূপা গাঙ্গুলি। চলুন আমরা দেখে নিই অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও কি বলছেন এই মিটিং নিয়ে। সম্প্রতি নন্দনে হয়ে গেল তথ্য সংস্কৃতি বিভাগ ও প্রডিউসার ও টেকনিশিয়ানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী ও সিনেমা ও সিরিয়ালের প্রযোজকরা, সাথে ছিলেন টেকনিশিয়ানরা। মিটিং চলাকালীন হঠাৎই পাপিয়া অধিকারী দ্রুত বেরিয়ে যান। এই বিষয় নিয়ে মুখ খুললেন রূপা গাঙ্গুলি। আমরাও দেখলাম, আমি একবার ডাকলাম যে আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ওই স্পিচ চলছিল সেশনে, প্রবাবলি সেই জন্যই বেরিয়ে গেছে, তাই হবে হয়তো, পাপিয়াই বলতে পারবে, আমি এক্স্যাক্টলি জানি না। আমি ডাকলাম, বলে যে মুখ্যমন্ত্রীর ওখানে স্পিচ আছে সেই জন্য চলে গেল, সেটাই হবে। আমি একটাই কথা শুধু, প্লিজ একটু খেয়াল রাখুন যে এগুলো সরকারি মিটিং। সরকার থেকে একটা মিটিং হয়ে যাওয়ার পর তার একটা রেজলিউশন মতন বেরোয়, তারপর সেটা আমাদের নিজেদের মধ্যে সার্কুলেটেড হবে। সেটা ফাইনাল যেদিন হবে সেদিন সরকারিভাবেই সেটা অ্যানাউন্স হতে পারে। আমি আমার ব্যক্তিগত বন্ধুত্ব এবং আপনাদের সকলের সঙ্গে আড্ডা মারা, গল্প করা, সব কিছু সংক্রান্ত আলোচনা করতে পারি, কিন্তু এই মিটিংয়ে যা হয়েছে তার সম্বন্ধে একটা কথাও বলতে পারি না। মিটিংয়ের পর টেকনিশিয়ানরা কি জানালেন আসুন দেখে নিন। সরকারি আমাদের যারা আইএস অফিসাররা ছিলেন, প্রডিউসার এবং আমাদের বসেছিলাম, তাদের মধ্যস্থ একটা এসওপি তৈরি হচ্ছে। মোটামুটি একটা আলোচনা হয়ে গেছে। এই এসওপিগুলো আমাদের কাছে আসবে, আমরা সব পাঠাবো, মেল যা যা কিছু করানো। যা আলোচনা হয়েছে ফেডারেশনকে নিয়ে আলোচনা হয়েছে, কোনো এনজিও সংস্থাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা প্রথম এখানে চিঠি দিয়েছিলাম টেকনিশিয়ানদের তরফ থেকে, তার ভিত্তিতে ওনারা আমাদের ডেকেছে। ভালো মিটিং হয়েছে, কোনো অন্য কোনো সংস্থাকে নিয়ে মিটিং হয়নি। ফেডারেশন একটাই, কনফেডারেশন 6টা ফেডারেশন নিয়ে একটা কনফেডারেশন, সেটা বোম্বেতে আছে, সবাইকে মিলে কনফেডারেশন বলা হয়। এই কনফেডারেশনটা সেই কনফেডারেশন নয়। আমরা এখানে আমাদের নিয়ে আলোচনা করতে এসেছি। প্রডিউসাররা সিরিয়াল এবং সিনেমার প্রডিউসার দুতরফই উপস্থিত ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছে, আমরা সমস্ত নোট ডাউন করেছি। ওনারা এসওপি পাঠাবে, এসওপি পাঠিয়ে আমরা সবকটা গিল্ডের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং আবার মিটিং করবো। মিটিং করে আমরা জানাবো। আমরা এখন অস্থায়ী কমিটি, আমরা ইলেকটেড বডি নয়। আমরা সবকটা গিল্ডের সঙ্গে মৌখিকভাবে বসে একটা কমিটি নির্ধারণ হয়েছে। আমরা সরকারকে বলেছি ইমিডিয়েট ফেডারেশন ইলেকশন করে একটা ইলেকটেড বডি তৈরি করলে আমরা বিষয়টা পুঙ্খানুপুঙ্খ দিতে পারবো। যতক্ষণ না ইলেকটেড বডি হবে, যতক্ষণ না আমাদের ফেডারেশন অফিস খুলবে, এইটা আমাদের এই অস্থায়ী কমিটি সেই ক্ষমতা নেই যে নিয়মকানুনগুলো আমরা সাইন করব। হ্যাঁ, ফেডারেশন তো একটাই ফেডারেশন। আজকে ফেডারেশনের মধ্যে কিছু লোক, যেমন বাড়িতে বাবা মাকে কিছু লোক বৃদ্ধাশ্রমে পাঠায়, কেন? যারা কুলাঙ্গার ছেলেপুলে হয় তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। তো আমাদের মধ্যে 26টি ইউনিয়নের মধ্যে 2% 1% কুলাঙ্গাররা তারা ওই ইউনিয়নে যুক্ত হয়েছিল। তাই দুজন কুলাঙ্গারের জন্য এতগুলো মানুষ তো খারাপ হতে পারে না। এবং যারা ওখানে গেছেন ম্যাক্সিমামই আমাদের থেকে বেরিয়ে ওখানে গেছিলেন। তাই তাদের নিয়ে কোনো আমাদের বক্তব্য নেই। তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন আছি। প্রযোজক ফিরদৌসাল হাসান কি জানালেন আসুন দেখে নিন। প্রযোজক এবং টেকনিশিয়ান মানে যারা জুনিয়র টেকনিশিয়ানদের গিল্ড হলো তাদের সঙ্গে ছিল। এবং আগের দিনের কন্টিনিউটি থেকে আজকের মিটিংটা, এবং আজকের মিটিং আমি বলি যে আমাদের যতগুলো
সমস্যা ছিল প্রায় সবগুলোই আমরা মিটিয়ে নিয়েছি। উভয় পক্ষে মিলে মিটিং করা হয়েছে এবং নিশ্চয়ই গভর্নমেন্ট থেকে মিনিস্টার সার্কুলেট করবে। তো বাকি যতগুলো ইস্যুস ছিল সেই ইস্যুসগুলো আগের বারে যেগুলো ছিল সেগুলো আজকে সবগুলোই মোটামুটি এখানে যারা ছিল এক্সিস্টিং গিল্ডের লোকজন ছিল, বাকিটা আর আমি জানি না। তো আজকে যারা মিটিং ছিল আমাদের এক্সিস্টিং নাকি 16টা গিল্ডের টেকনিশিয়ান গিল্ড আছে তাদের রিপ্রেজেন্টেটিভ ছিল, তো তাদের সাথে মিটিং ছিল। মিটিংটা কনভিন্স করেছেন আমাদের ডক্টর সৌমিত্র মোহন, যিনি এখন আইএনএ সেক্রেটারি। সব শেষে রঙিন টিভির ক্যামেরার সামনে রুদ্রনীল ঘোষ কি বললেন আসুন দেখে নিন। আজকে তথ্য সংস্কৃতি মন্ত্রকের ডাকা মিটিংয়ে টেকনিশিয়ানরা এসেছিলেন, আর যারা প্রযোজক রয়েছেন ফিল্ম এবং টেলিভিশনে তারা এসেছিলেন। অত্যন্ত পজিটিভ একটা মিটিং হয়েছে এবং যে ক্ষেত্রে প্রযোজক এবং টেকনিশিয়ানস তারা যেভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে এবং একে অপরকে সহযোগিতা করে যাতে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যাতে কাজ বাড়ে, সবার একটা রোজগারের জায়গা নিশ্চিত হয়, তেমন একটা আলোচনার পথে অনেকটাই এগিয়ে গেছে। মানে বলা খুব মুশকিল রয়েছে সেই ক্ষেত্রে জায়গায়, মানে সব প্রতিনিধি বলতে কি মানে সেটা বলতে পারবো না, কারণ মন্ত্রক যাদের যাদের ডেকেছেন তারাই এসেছেন। তো হয়তো অন্যদিন অন্য কাউদের ডাকবেন, ঠিক আছে, কারণ একসঙ্গে সবাইকে তো ডাকা হচ্ছে না, সব সময় আলাদা আলাদা করে ডাকা হচ্ছে, কখনো প্রযোজকদের কখনো টেকনিশিয়ানসদের, তো এইরকম করে ডাকা হচ্ছে। তো এবার সেই ক্ষেত্রে এটা একদম একান্তই মন্ত্রকের ব্যাপার যে তারা কবে কার সঙ্গে কখন বসবেন এবং কজনের সঙ্গে বসবেন। মূল যে বিষয়টা রয়েছে যে পরিষ্কার কাজ করবার ক্ষেত্রে শিফট যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়, আমরা কতজনকে নিয়ে কাজ হবে, এই যে চাপিয়ে দেওয়ার যে একটা কনস্ট্যান্ট অভ্যাস আমরা দেখেছি বিগত সরকারের সময়, এবং সেই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তর চুপ করে থাকতো। আজ ঠিক তার উল্টো চিত্র দেখতে পাওয়া যাচ্ছে নতুন সরকারের সময়। ফিল্ম টেলিভিশন বা অডিও ভিজুয়ালের জায়গা, যেখানে শিল্পী, টেকনিশিয়ানস, প্রযোজক, বাকি সবাই মিলে পরিচালক যাতে সুস্থিরভাবে কাজ করতে পারেন, তার জন্য অত্যন্ত সম্মানের সঙ্গে তাদের বিভাগের বেশ কিছু লোকজনকে ডেকে একটা কথা শোনা হচ্ছে। দেখুন, অভিনেতাদের নিয়ে যদি বসার কথা হয় হয়তো ডাকা হবে, সেই ক্ষেত্রে আমরা তো সব অভিনেতাকে ডাকতে পারবো না, তাহলে তো ব্রিগেড হয়ে যাবে, ব্রিগেড ময়দানের মতো ভিড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে কথাও শোনা যায় না। তো তাই সেক্ষেত্রে পরিষ্কার যে কোনো প্রফেশনাল মানুষদের মধ্যে আমরা যদি 10 জন 15 জন করে ডাকি, সেইভাবেই দেখতে পাচ্ছি যে এটা এখন দিয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের নিজস্ব মতামত তারা ডাকছেন এবং প্রতিনিধি হিসাবে তাদের জীবিকার সমস্যা এবং সমাধান সেই বিষয়গুলো আলোচিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে আজকে প্রযোজক এবং টেকনিশিয়ানস দুতরফেরই তাদের মধ্যে যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে তা অত্যন্ত পজিটিভ। এবং সেই ক্ষেত্রে এটা খুব দ্রুত টলিউডের ক্ষেত্রে যে নিয়ম নীতির বেড়াজাল দিয়ে প্রযোজকদের চলে যেতে বাধ্য করছিল, বিশ্বাস ব্রাদার্সের তৈরি করা নিজস্ব নিয়ম যা ক্ষতি করছিল আমাদের ইন্ডাস্ট্রি, সেগুলো থেকে টেকনিশিয়ান যে ভাইরা রয়েছেন তারা নিজেরাও কিন্তু অনেকটা বেরিয়ে আসতে চাইছে। মানে ধন্যবাদ তাদের এবং ধন্যবাদ প্রযোজকদের যে এমন একটা প্রযোজকদের মধ্যে 2-1 জন রয়ে গেছেন যারা নিজেরা নিয়ম নীতি মানতেন না, যতক্ষণ ইচ্ছে শুটিং করবো। মানে এর মাঝখানে আমরা দেখেছি যে কেউ 18 ঘন্টা 20 ঘন্টা শুটিং করছে, যেখানে দুর্ঘটনা ঘটে গিয়ে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন, তিনি টেকনিশিয়ানস হোক, আর্টিস্টস হোক বা যে কেউ হোক, এমনটা তো করা ঠিক নয়। তো তাই একটা যাতে সুন্দর এসওপি তৈরি হতে পারে তার দিকেই তথ্য সংস্কৃতি দপ্তর সব বিভাগগুলোর সঙ্গেই তাদের কিছু কিছু প্রতিনিধিদের সঙ্গে কথা বলে একটা সুন্দর নিয়ম তৈরি করবার চেষ্টা করছেন। সম্প্রতি কলকাতার বুকে হয়ে গেল এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের নতুন কন্টেন্ট প্রেম শর্টসের প্রমোশনাল ইভেন্ট। এই ওয়েব সিরিজের সমস্ত কলাকুশলীরাও উপস্থিত ছিলেন এই দিন। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যেতে চলেছে বনি সেনগুপ্ত, অঙ্গনা ও নন্দিনীকে।
প্রেম সম্পর্কে টানাপোড়েন বিচ্ছেদ এই নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি। চলুন আমরা দেখে নিই ওয়েব সিরিজের অভিনেতারা কে কি বললেন এই প্রমোশনাল ইভেন্টকে নিয়ে। সম্প্রতি হয়ে গেল বাংলার এক বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্মের নতুন কন্টেন্ট প্রেম শর্টসের প্রমোশনাল ইভেন্ট। সেখানে এই ওয়েব সিরিজের সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যেতে চলেছে বনি সেনগুপ্ত, অঙ্গনা ও নন্দিনীকে। যৌবনের প্রেম ও সম্পর্কে টানাপোড়েনের গল্পই বললে প্রেম শর্ট। আসুন দেখে নিই বনি সেনগুপ্ত ও অঙ্গনা তাদের এই নতুন ওয়েব সিরিজ নিয়ে কি বলছেন। ফ্রেশ জুটি, ফ্রেশ গল্প, পুরোটা নিয়েই খুবই এক্সাইটেড। কারণ যেটা বলছিলাম আমি, এই ধরনের গল্প তো খুব একটা অ্যাটেম্প্ট করা হয় না বাংলায়। আমরা সবসময় বলি, আমি অ্যাজ অ্যান অডিয়েন্স বলি, আমার আশেপাশের লোকজন যারা আমার সমবয়সী বা কাছাকাছি, যে কেন প্রেমের গল্প হয় না বাংলাতে, আমরা এত অন্যান্য ওটিটি চ্যানেলে অন্যান্য ভাষায় দেখি। তো ফাইনালি আমাদের ভাষাতেও হচ্ছে, জি5 আনছে এবং অনেক থ্যাংক ইউ বলবো জি5কে এরকম সুন্দর একটা গল্প অডিয়েন্স হিসেবে আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। কারণ আমি যখন গল্পটা পড়েছি আমার খুব ভালো লেগেছে যে এই ধরনের গল্প বাংলায় অ্যাটেম্প্ট তো করা হচ্ছে, অডিয়েন্স সব কিছুরই আছে, শুধু অডিয়েন্সকে গল্পগুলো দিতে হবে। তো সেটা আমি খুব খুশি সেটা নিয়ে। আর এই গল্পে পাঠ করতে পেরে আমি আরও খুশি, কারণ আমার চরিত্রের নাম সিলভা সিদ্দিকী। এটা এই নামটার মধ্যেই একটা ব্যাপার আছে, আমার খুব ভালো লেগেছে। বনির সাথে প্রথমবার জুটি, খুবই খুবই ভালো মানুষ একজন, মানে আমার খুব ভালো লেগেছে। আমরা মানে এতদিন কাজ করেছি একসাথে, এতগুলো সিনের টপ সিনই প্রায় একসাথে আছি, তো আমাদের একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে, যেটা খুব হেল্প করেছে আমাদের সিনগুলো করতে, যেটা আশা করছি ট্রেলারে, টিজারে বা গানে দেখেছো আর আরও সিরিজেও দেখতে পাবে। ওই কেমিস্ট্রিটা খুব দরকার পড়ে ফর এনি জুটি টু ওয়ার্ক। তো আমি এখন অবধি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি সবার থেকে। সো আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড রিয়েলি গ্রেটফুল যে লোকজন ভালোভাবে নিচ্ছে। গান আজকে বেরোচ্ছে খুব শিগগিরই, হাতের লেখা দামিরের, এটা আমার সবথেকে প্রিয় ট্র্যাক। আর বনিরও, আমাদের সবারই অ্যাকচুয়ালি এই ট্র্যাকটা এত অন্য ধরনের, এত মডার্ন একটা গান যে খুব আশাবাদী আমরা সবাই প্রজেক্টটা নিয়ে আসলে। তো তোমরা দেখো 2 দিন পরেই বেরোচ্ছে, আর আশা করি তোমাদেরও ভালোই লাগবে। But then we all move on with time, I think. মানে সব কিছুতে সব, মানে আমাদের সিনেমাও বদলেছে, আমাদের ভালোবাসার ধরন বদলেছে, আমাদের সিনেমাতে ভালোবাসার দেখানোর ধরন বদলেছে, পাল্টেছে। সো আই ফিল যে মানে ইট ইজ উইথ টাইম, ওই একটা ফেজ আসে, আমরা হচ্ছে সেই ফেজে যেখানে আমরা শাহরুখ খানের প্রেম দেখে প্রেমে পড়েছি। সো সেই জন্য থ্যাংক গড শাহরুখ খান। না, আই ডোন্ট ফিল ওল্ড। এনিওয়েজ টাইম লাগবে। মানে আমাদের যে LGBTQ কমিউনিটি আছে তাদের অ্যাকসেপ্টেন্সটাও আসতে সময় লেগেছে। সো সেইটা এসে গেছে এবার আস্তে আস্তে, এখন এভরিওয়ান ইজ ফাইন। সো এটা আসতে হয়তো সময় লাগবে। তাহলে আমি প্রশ্নটা করবো, নাহলে বাজে বলছিলাম আগে। না, বাট অন আ সিরিয়াস নোট, আই থিঙ্ক ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, হোয়াট এভার শি হ্যাজ পোর্ট্রেড সিলভা যেরকম হওয়া উচিত ছিল, আই থিঙ্ক ও সিলভা হয়ে পোর্ট্রে করেছে, নট অঙ্গনা হয়ে। সো উইচ ইজ দ্য বেস্ট পার্ট। অ্যান্ড আই ফেল যে আমাদের এই যে মুভিটা, মানে সিরিজটা, সরি স্টিল নট ওভার মাই মুভি পার্ট, ফার্স্ট সিরিজ OTT যেটা, সেটাতে যে গল্পটা আমাদের দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে, সেটাতে আই থিঙ্ক দ্য ফ্রেন্ডশিপ ওয়াজ রিকোয়ার্ড অ্যান্ড ওই বন্ডিংটা ওয়াজ রিকোয়ার্ড, যেটা আমাদের দুজনেরই ম্যাচ করেছে ভাইবটা। অ্যান্ড ওটা অতটা ইজি হয়েছে টু পোর্ট্রে আয়ুষ অ্যান্ড সিলভা, বিকজ ওই কেমিস্ট্রিটা ওদের মধ্যে দরকার ছিল, যেটা মানে ইন রিয়েল লাইফ যদি আমাদের মধ্যে ওই বন্ডিংটা না হতো, সেটা ওয়াজ নট পসিবল। I think it is a superb song, a very new age song, and আমার একটু টেকনো ভালো লাগে। সো টেকনো টাচটা যেটা আছে উইথ দ্য ফোক, আই থিঙ্ক ইটস অ্যামেজিং। মানে আমার খুব ভালো লেগেছে মিক্সচারটা। অ্যান্ড দামির হ্যাজ সাং ইট রিয়েলি নাইসলি। সবাই খুব ভালো লাগছে, মানে সবাই ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং যে পুরো গানটা কবে, বিকজ আমরা ছোট্ট একটা ক্লিপ দিয়ে বারবার পোস্ট করছিলাম। সো এবার ফাইনালি পিপল উইল গেট টু হিয়ার। অ্যান্ড শ্যুট করার সময় হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি অন্য প্ল্যান ছিল, আমরা অন্যভাবে শ্যুট করেছি, মানে বৃষ্টি ছাড়া প্ল্যান ছিল আমাদের প্রচুর জায়গায় শ্যুট করার। বাট যেহেতু সারা কলকাতায় বৃষ্টি হচ্ছে, সো আমরা ওই বৃষ্টিটাকে ইউটিলাইজ করে বৃষ্টিটাকে গানের মধ্যে নিয়েছি। আফটার আ লং টাইম জি5 হ্যাজ ট্রাইড সামথিং নিউ, উইচ ইজ আ নিউ এজ লাভ স্টোরি। অ্যান্ড আজকাল সারাক্ষণই তো তোমরা ওই থ্রিলার দেখছো, মাথা খাটিয়ে সাইকোলজিক্যাল সিরিজ দেখছো, হরর সিরিজ দেখছো। সো সেটা থেকে একটু বেরিয়ে আই থিঙ্ক ইট ইজ আ ব্রিদার, ইট ইজ আ ফ্রেশ লাভ স্টোরি, অ্যান্ড পিপল আর লাইকিং দ্য সিরিজ, মানে টিজার, ট্রেলার, সংস, এভরিথিং। সো প্লিজ সিরিজটা দেখো, 24 তারিখ আসছে বাংলা জি5-এ। আই এম 200% শিওর এভরি ওয়ান অফ ইউ উইল এনজয় ইট।
বনি সেনগুপ্ত অভিনীত নতুন ওয়েব সিরিজ প্রেম শর্টস আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে তার সাথে অভিনয় করছে অঙ্গনা আকাশ এবং নন্দিনী। চলুন আমরা দেখে নিই প্রমোশনাল ইভেন্টে নন্দিনী কি বললেন তার এই নতুন ওয়েব সিরিজ নিয়ে। প্রেম শর্টসে অভিনয় করে টেলি স্টার নন্দিনীর কেমন লাগলো আসুন দেখে নিই। ওদের টাইম প্রেজেন্স মানে আমি জানি খুবই বোকা বোকা মানে শোনা যাচ্ছে টাইম প্রেজেন্স, কিন্তু লিটারেলি সবাই এত ব্যস্ত হয়ে গেছে আজকাল যে আবার বার্থডে পার্টিতে যাবো, সকালবেলা উঠে আমার কাজ আছে, সকালবেলা উঠে সবার কাজ থাকে 8টার সময়, তো বার্থডে পার্টি অনেক লেট নাইট অব্দি চলে, সেখানে দাঁড়িয়ে সবাই ওটাকে চুপিয়ে রেখে যে 8টার কল টাইম আছে তাও রাত্রিবেলা আমি নন্দিনী সেন 3টে-4টে অব্দি থাকবো। দ্যাট ইজ কাইন্ড অফ এ বেস্ট গিফট টু মি যে ওরা সেগুলো করেছে। অঙ্গনা এসেছে, অঙ্গনার এত হেভি প্রমোশন চলছে এখানে, মানে ওর সত্যি খুব টাফ একটা টাইম চলছে, মানে কি টাফ টাইম চলছে মানে কি স্কেডিউলটা খুব টাফ চলছে। সে সকালবেলা উঠে বোট করাই, কতটা ডায়েটের মধ্যে আছে, অনেক খাটছে, সেখানের মধ্যেও ও সারাদিন ওরকম প্রমোশন করে ঘুরে ঘুরে প্রমোশন করে রাত্রিবেলা ঠিক এখানে আমার বার্থডে সময় এসেছে। তো দিস ইজ কাইন্ড অফ ভেরি স্পেশাল। কিন্তু একদম হার্ড একদম প্রপার জেনজি, আর মানে আমার ওরকম জেনজি নয় যে হ্যাঁ আমি জেনজি কিন্তু বলছি না, জেনজি ওরকম নই। আই লাভ বিং আ জেনজি অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ সামথিং জেনজি হ্যাজ বিন অলওয়েজ ভেরি মাচ মিসইন্টারপ্রেটেড, অনেক মিসইন্টারপ্রেট করা হয়, কনফিউজ বলা হয়, অনেক এসকেপিস্ট বলা হয় জেনজিতে, বাট এগুলো খুবই ভুল ক্যালকুলেশন একদমই নয়। জেনজি ইজ দ্য মোস্ট সর্টেড জেনারেশন আমি তোমাকে বলবো। যদি তোমরা বলো যে জেনজির কী টার্ম আছে, সিচুয়েশনশিপ, ন্যানোশিপ, বাবা এগুলো তো জানি না। আমার মনে হয় উইথ টাইম উই শুড অলওয়েজ অ্যাডাপ্ট থিংস, আর আমাদেরকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। তুমি বিলিভ করো কি করো না সেটা পরের কথা। অনেকেই বলে যে আমি থাকলে ডিরেক্ট রিলেশনশিপে থাকবো, সিচুয়েশনশিপ, ন্যানোশিপ এগুলোতে থাকবো না। দ্যাট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল চয়েস। বাট এটাও একটা জেনজি টেক যে যতক্ষণ না আমি মেন্টালি শিওর হব বা আমি জানবো যে হ্যাঁ ওই মানুষটাই, ততক্ষণ আমি রিলেশনশিপ বলবো না। তাই জন্যই বাকি টার্মগুলো এসেছে। তো আই থিঙ্ক জেনজি ইজ ভেরি সর্টেড, জেনজি ইজ বেশি অ্যাওয়্যার কোথায় কী করতে হবে, কতটা করতে হবে, কতটা ইনভেস্ট করতে হবে, দে আর ভেরি অ্যাওয়্যার। তো এত অ্যাওয়ারনেস সবসময় হয়তো সবার নিতে একটু অসুবিধা। ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে, অনেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, অনেক মিলেনিয়ালসরা বেটার অ্যাকসেপ্ট করে জেনজির থেকে। জেনজিরা অনেক সময় ওল্ড স্কুল হয়ে অনেক রকমভাবে রিয়াক্ট করে, ও হোয়াট এভার ইট ইজ, ইট ডিপেন্ডস অন ওয়ান পার্সন যে তুমি কীভাবে ডিল করছো। বাট ইটস ওকে, মানে এটাও ঠিক যে দেয়ার আর অনেক লোকে ভাবছে যে অনেক অপশনস হয়ে গেছে, তো এখান থেকে ওখানে এফার্ট কমে গেছে, সেটাও একটা ফ্যাক্ট। কিন্তু ঠিক আছে, মানে সর্টেড হওয়াটাও একটা পার্সোনালিটি ট্রেট, ইটস নট জেনারেশনাল ট্রেট। জেনজিস আর মোর অ্যাওয়্যার। ফার্স্ট রিলেশনশিপ, সবাই নিশ্চয়ই একটা কমিটেড রিলেশনশিপে আমি তো একদম ওয়ান ম্যান ওম্যান, আমি তার সাথেই থাকতে চাই, একটাই প্রেম করবো। আমার তো স্বপ্ন ছিল ছোটোবেলায় যার সাথে প্রেম করবো তার সাথেই বিয়ে করবো, তার সাথেই থাকবো সারা জীবন, সেটা আনফর্চুনেটলি হয়নি। তো আমি মোর এখন অ্যাকসেপ্টিং, আমি তো গার্লস গার্ল, আমি যেখানে যাই সেখানে সবার সাথে, সব মেয়েদের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আগে থেকে আমি ওই আইস ব্রেকটা করি, অ্যান্ড দিস ইজ অল স্টুপিড কি মেয়েরা শত্রু হয়, হ্যাঁ না তখন এগুলো আমি একদম বিলিভ করি না। আই থিঙ্ক মেয়েরা বেস্ট, আমি একদম গার্ল খুব ভালো লাগে ওদের সাথে আমার বিয়ে চিল করতে। আর অঙ্গনা ওটা বিলিভ করে, অঙ্গনা ইজ অলসো গার্লস গার্ল, নট অল গার্লস আর গার্লস গার্ল, বাট শি ইজ ওয়ান, দ্যাটস ওয়াই আমরা বন্ড করেছি। দর্শকদের বলবো এটাই, 24 তারিখে আসছে প্রেম শর্টস, প্লিজ দেখো। দিস ইজ ভেরি নিউ এজ, ভেরি জেনজি বলবো না, ভেরি নিউ এজ, ভেরি রিফ্রেশিং। তুমি যেটা বললে সবাইকে একটা, আমার মনে হয় বনি, অঙ্গনা অ্যান্ড এভরি কাস্টিংগুলো তোমরা সবাইকে রিফ্রেশড ওয়েতে দেখতে পারবে। তো সবার ভালো লাগবে এটা, মানে আমাদের জেনারেশন বলো, জেন আলফা বলো, জেনজি বলো, মিলেনিয়ালস বলো, সবার এটা ভালো লাগবে। তো আই উড রিয়েলি ওয়ান্ট ইউ টু অল কি তোমরা দেখো প্রেম শর্টস, 24 তারিখ রিলিজ করছে, তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে। বলিউডের সবথেকে বড় সুপারস্টার অমিতাভ বচ্চন, তিনি যেমন অভিনয়ের জন্য জনপ্রিয়, তেমন তার পাশাপাশি লেখালেখি করতেও ভালোবাসেন। সম্প্রতি তার একটি ব্লগে তিনি তার অভিজ্ঞতার কথাই লিখেছেন এবং তাই নিয়েই বেশ উদ্বিগ্ন হয়ে উঠেছে তার ভক্তরা। তিনি তার ব্লগে লিখেছেন, হাসপাতালে সার্জারি, আইসিইউতে থাকা, সেখান থেকে দক্ষ ডাক্তার এবং নার্সদের তত্ত্বাবধানে থেকে অবশেষে বাড়ি ফিরে আসা। এবং তার এই ব্লগ নিয়েই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ফ্যানেরা। কেউ তো কমেন্ট সেকশনে লিখেছেন, আশা করি আপনি নিজের কথা লিখছেন না। অনেকে আবার লিখেছেন, এই মুহূর্তে আশা রাখি আপনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং বাড়িতেই রয়েছেন। আবার অনেক ফ্যানেরা তার লিখেছেন, খুব শিগগিরই আপনাকে কাজে ফিরতে দেখতে চাই।
বর্তমানে অমিতাভ বচ্চন নিজের জীবন নিয়ে বা অন্য কারোর জীবন নিয়ে, কার জীবন নিয়ে এই ব্লগ লিখেছেন তা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। তবে তার ভক্তকুলের একান্ত কামনা তিনি যেন একেবারে সুস্থ থাকেন। কাজের ক্ষেত্রে তাকে দেখা যেতে চলেছে কালকি 2898 এডির সিকুয়েলে এবং ব্রহ্মাস্ত্র পার্ট 2-তে। ওয়েল দ্যাটস ইট ফর টুডে। আবারও ফিরে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর গসিপ নিয়ে। চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।